আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি ক্লাস 9-এর বাস্তব সংখ্যার দ্বিতীয় পাঠ। ক্লাস 9-এর বাস্তব সংখ্যার দ্বিতীয় পাঠ, পার্ট 1 আমাদের হয়ে গিয়েছিল। দেখো আবার একটু খেয়াল করে দিই। দেখো বাবু, পার্ট 1-এ আমরা বাস্তব সংখ্যাকে ক ভাগে ভাগ করেছিলাম? 5টা ভাগে ভাগ করেছিলাম। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই ভাগে আমরা ভাগ করেছিলাম। মনে আছে এই টেবিল? দেখো এই টেবিলে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। অ্যাকচুয়ালি দেখো তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায়, পৃষ্ঠার নম্বর 18, দেখো একটা ভাগ আছে। দেখো বাস্তব সংখ্যাকে কিভাবে ভাগ করেছে। দেখো বাস্তব সংখ্যাকে কি ভাগে ভাগ, কত ভাগে ভাগ করে আছে। দেখো অত্যাধিক, এখানে অনেক ভাগে ভাগ করেছে, যার জন্য তোমরা কনফিউজ হতে পারো। আমি সহজ পদ্ধতিতে ওই জন্য এইভাবে ভাগ করে দিলাম, ঠিক আছে? এখন প্রশ্ন, এই বাস্তব সংখ্যাকে 5 ভাগে ভাগ করলাম, কিন্তু বইয়ের ভাগের সঙ্গে আমার ভাগ কিন্তু মিলছে না। এর জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি মনে যাতে থাকে বা সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই 5টা ভাগে ভাগ করে দিলাম। পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে না যে বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ করো, এটা কিন্তু পরীক্ষা আসে না। কেমন? পরীক্ষায় কি আসে? স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে, এইটা যদি না জানো তাহলে বাবু তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। করতে পারবে না, অঙ্কগুলো নামাতে পারবে না। অতএব এগুলো জিনিসটা কি বা কাকে বলে এগুলো তোমার জানা দরকার। সেই জন্য এই ভাগে ভাগ করে দিলাম। কেন? দেখো ওই স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমি বলে দিয়েছিলাম, যে সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা আমি জানলে অখণ্ড, শূন্য যোগ করলে অখণ্ড সংখ্যা হচ্ছে। এই এর সঙ্গে -1, 2, 3 যদি আবার যোগ করে দেই তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে। এইভাবে একটা জানলে এই 3টে হয়ে যাচ্ছে, আর এই মূলদ জানলে তার বিপরীত করলে অমূলদ হয়ে যাচ্ছে। তাহলে এই সহজ পদ্ধতি বলে আমি এইভাবে কিন্তু ভাগ করে দিলাম। এই তোমাদের বইয়ের যে 18 পৃষ্ঠায় যেভাবে ভাগ আছে এভাবে করলাম না। তখন বলো না জানো যে স্যার এটা মিলছে না কেন? তোমাদের সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে, বারবার বলছি তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এইভাবে ভাগ করে দিয়েছিলাম পার্ট 1-এ। আচ্ছা ঠিক আছে, চলি বইয়ে। দেখো মূলদ সংখ্যাকে আমরা 2টো ভাগে ভাগ করেছি ওখানে। এই মূলদ সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা আর একটা কি, একটা পূর্ণ সংখ্যা আর একটা বলেছে তোমাদের ভগ্নাংশ, মানে পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা কাকে বলে? যেমন বলে দিয়েছিলাম পূর্ণ সংখ্যা হচ্ছে, আবার একটু বলে দিচ্ছি, পূর্ণ সংখ্যা হচ্ছে আস্ত কোনো সংখ্যা, যেমন 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, 3 হতে পারে, -3 হতে পারে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা নয় মানে ভগ্নাংশ। ভগ্নাংশ কাদের বলে? ভগ্নাংশ মানে উপরে একটা থাকবে লব, নিচে একটা থাকবে হর, এরকম সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। অথবা দশমিকও থাকতে পারে, ভাগ করলে দশমিক চলে আসবে। উপরে নিচে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাকে আমরা কি বলি? ভগ্নাংশ সংখ্যা। যেমন 3-এর 2, 7-এর 5 বা অন্য অন্য হতে পারে। উপরে লব বাই হর যখন থাকবে তখন তাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে এইটা আমি পূর্ণ সংখ্যা, যেহেতু মূল সংখ্যাকে ওখানে 2 ভাগে ভাগ করে দিয়েছে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা, আমি কিন্তু ওভাবে ভাগ করলাম না, আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এইভাবে ভাগটা করে দিলাম। পূর্ণ সংখ্যাকে এর ভিতরে রেখে দিলাম। আর মূলদ সংখ্যাকে দেখো এই টেবিলে করতে পারো, আগের এই টেবিলে তোমরা করে নিতে পারো, অথবা অন্য একটা জায়গায়। এই মূলদ সংখ্যার ভাগটা কিন্তু চলে আসছে। এটা কোথার থেকে, ভগ্নাংশটা কোথার থেকে আসছে? এই মূলদ সংখ্যা থেকে বাবু চলে আসছে। তাহলে এটা কি? ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কোথার থেকে আসছে? এই ভগ্নাংশটা কোথার থেকে আসছে বাবু? এই মূলদ সংখ্যার ভাগ কিন্তু এখানে চলে আসছে, এটা মূলদ সংখ্যার ভাগ। আর যদি তোমাদের অত কঠিন লেগে থাকে
তাহলে এটা পুরো আলাদা করে দেবে, এটা শখ থেকে পুরো আলাদা করে দেবে। এটা আমি লিঙ্ক করার জন্য এটা তোমাদের রেখেছিলাম, এটা যে রাখতে হবে তার কোনো মানে নেই। তোমরা বাস্তব সংখ্যাকে এখানে 5টা ভাগে ভাগ করবে, আর এই মূলদ সংখ্যাটা এই চলে আসলো, ভাগটা কিন্তু এই চলে আসলো, কিন্তু এর সঙ্গে তোমরা জুড়তেও পারো আবার নাও পারো। তাহলে আমি জুড়ে দিচ্ছি না, কঠিন লাগবে বলে আলাদা করে দিচ্ছি। তাহলে এই ভগ্নাংশটা কার ভাগ আবার বলো, এই ভগ্নাংশটা কোথার থেকে আসলো, এই মূলদ সংখ্যা থেকে চলে আসলো। তাহলে পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশ মিলে কিন্তু মূলদ সংখ্যা হয়। ওকে, বোঝা গেল? যেন বলবে না যে স্যার বইয়ের 1 আছে আপনি 1 করাচ্ছেন। এটা করেছি কেন, কেবলমাত্র তোমাদের মনে রাখার উদ্দেশ্যে এই 5টা ভাগে ভাগ করলাম। এটা জানলে এটা হবে, এটা জানলে এটা হবে, আর এটা জানলে তার বিপরীত করে দিলে অমূলদ সংখ্যা হয়, সেই জন্য এইভাবে ভাগ করে দিলাম। কেমন? আচ্ছা, ভগ্নাংশ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করি দেখো, এটা হয় আলাদা টেবিল করবে, আমি মুখে বলে দিচ্ছি মূলদ সংখ্যার ভাগ, বারবার বলছি এটা কিন্তু মূলদ সংখ্যার ভাগ। তাহলে ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করব স্যার? ভগ্নাংশকে আমরা 3টে ভাগে ভাগ করব। দেখো এই ভগ্নাংশকে আমরা 3টে ভাগে কিভাবে ভাগ করছি, দেখো এই ভগ্নাংশকে দেখে নেই। একটা রেখা টানি, রেখা টানলাম, বেঁকে গেল লেখাটা মনে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আগেরটার সঙ্গে এর সঙ্গে লিঙ্ক আছে, কিন্তু আমি এখানটা ছাড়িয়ে দিচ্ছি, এটা ছাড়িয়ে দিচ্ছি। এটা 5 ভাগে ভাগ করলাম, আর এই মূলদ সংখ্যা, এই ভাগটা বারবার বলছি, ভাগটা কিন্তু মূলদ সংখ্যা থেকে চলে আসছে। কান মুখ চোখ খোলা রাখো, এই মূলদ সংখ্যা থেকে ভাগটা চলে আসছে, কিন্তু এই ভাগটা কিন্তু ছাড়িয়ে আমি আলাদা পাঠ করে দিচ্ছি। এটা তোমরা আলাদা পাঠ করে নেবে, শুধু জেনে রাখো এটা মূলদ সংখ্যার ভাগ। কিন্তু যাই হোক, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় আমি কিন্তু বইয়ের মতো করছি না, একটু আলাদা লাগতে পারে তোমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে দেখো, তাহলে বাবু দেখো সুন্দরভাবে যে ভাগটা করছি, দেখো এই সংখ্যাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এই সাইডে একটু চেপে করছি। অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টো, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3টে ভাগে ভাগ করব। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা কি? দশমিক ভগ্নাংশ। আর একটা যে ভাগ করব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। তাহলে আবার বলি, মনে রাখার সুবিধার্থে কিভাবে ভাগ করে দিলাম। দেখো মূলদ সংখ্যার ভাগ কিন্তু আগেরটার সঙ্গে এটা তোমরা লিঙ্ক রাখতে পারো, এটা পুরো আউটও করে দিতে পারো। তাহলে শুধু জেনে রাখবে এই ভগ্নাংশটা কোথা থেকে আসছে, মূলদ সংখ্যা থেকে চলে আসছে। তাহলে আমরা ভগ্নাংশকে এত ভাগে ভাগ করতে, এটা খুব বেশি একটু পড়ে যাবে বুঝলে, আগেরটা বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, তবুও তোমরা কিন্তু একটু পড়ে যাবে না, তো বুঝতে পারবে না কোথা থেকে কি আসছে। তাহলে ভগ্নাংশকে বাবু কটা ভাগে ভাগ করা যায়? ভগ্নাংশকে আমরা এখানে 3টে ভাগে ভাগ করছি, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে দশমিক। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমি লিখছি না, এটা কিন্তু মুখে বলে দিচ্ছি, তোমরা উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝে নাও। প্রকৃত ভগ্নাংশ কাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো? যে ভগ্নাংশ মানে উপরের একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। ভগ্নাংশ দেখো, এমন মনে করো ভগ্নাংশ 2/5, যে কোনো একটা উদাহরণ দিচ্ছি। দেখো 2/5, উপরে একটা আছে, উপরের নাম কি নিশ্চয়ই তোমরা জানো। এই 2/5 উপরের অংশকে কি বলে? লব বলে। আর নিচের অংশকে কি বলে? নিচের অংশকে কি বলে? হর বলে। জানো তো, আমরা ছোটবেলায় শিখে এসেছি। উপরের যে অংশ থাকে ভগ্নাংশের উপরের পার্টটাকে কি বলে? লব। আর নিচের যে পার্ট, এই নিচের পার্টকে বলা হয় হর। তাহলে যে ভগ্নাংশের দেখো উপরে ছোট আছে, নিচে বড় আছে, মানে লব ছোট হর বড়, এই ভগ্নাংশকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। স্যার আর একটা উদাহরণ দেন। উদাহরণ দিচ্ছি, দেখো যেমন 3/7,
যে কোনো উদাহরণ আসবে মোটামুটি উপরের লবটা ছোট রাখতে হবে, নিচের হরটা বড় রাখতে হবে। তাহলে উপরে দেখো 3 আছে ছোট লবটা, আর হরটা কত আছে 7, তাই এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তোমরা এরকম অসংখ্য উদাহরণ পাবে। আমি একটা দুটো উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এর উল্টোটা, এর উল্টে দিয়ে দিচ্ছি বাবু। এই 5টা উপরে দিলাম আর 2টা নিচে দিলাম, তাহলে কি হয়ে গেল? এটা অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এটা সেম পদ্ধতিতে 7টা উপরে দিলাম 3টা নিচে দিলাম, এটা কি হলো? অপ্রকৃত ভগ্নাংশ। কেন না লব বড় আছে হর ছোট আছে। এই দেখো লব বড় আছে হর ছোট আছে, তাহলে অপ্রকৃত। তাহলে শুধু খেয়াল রাখবে কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় হর যদি ছোট হয় তাহলে অপ্রকৃত, আর উল্টো হচ্ছে এটা, হর যদি বড় হয় আর লব যদি ছোট হয়, বা লব ছোট হয় হর বড় হয়, তাহলে এটাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। ওকে, কত সহজে বোঝা যাচ্ছে দেখো, কত সহজে আমরা বুঝতে পারছি দেখো। তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। আর দশমিক ভগ্নাংশ কাকে বলে? কোনো সংখ্যার মাঝায় যদি দশমিক চলে আসে, যেমন 2.5 আর 3.2, এই ধরনের দশমিক, যে কোনো দশমিক সংখ্যা আসলে তাকে দশমিক ভগ্নাংশ বলবো। তাহলে কাকে বলে উদাহরণ দিয়ে দিলাম, এবং কাকে বলে বললাম। হয়তো পরীক্ষায় বলবে তোমাদের এই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ করো, অথবা অথবা প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ করো। তাহলে কিভাবে করবে? উপরে ছোট করবে, কিভাবে বড় করবে, নিশ্চয়ই সম্পর্কে আইডিয়া এসে গেল। এখন আমরা দেখো এই দশমিক ভগ্নাংশকে আমরা দশমিক, এটা আর ভাগ করব না, এইটাকে ভাগ করব। এই দশমিক ভগ্নাংশকে আমরা ভাগ করব। দশমিক ভগ্নাংশকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। একটা বলেছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা বলেছে অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো এটাকে আমরা ক ভাগে ভাগ করব? স্যার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা বলেছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা কি বলেছে? অসীম বা আবৃত। দুটো নামের কিন্তু, সসীম আর অসীম, মানে সসীম আর অসীম, অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম বা আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো ভালো করে খেয়াল করো, কঠিন কিন্তু না, একটু বুঝতে হবে বাবু। এটা না জানলে কিন্তু হবে না। অনেকে কিন্তু জানে না প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, দশমিক ভগ্নাংশটা কি। একে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমি কি বললাম? একটা সসীম আর একটা অসীম। সসীম মুখে বলে দিচ্ছি, এটা কিন্তু সংজ্ঞা আকারে লিখছি না। সসীম ভগ্নাংশ কাকে বলে? সসীম মানে মিলে যাবে, যে ভগ্নাংশকে ভাগ করলে ভাগফল মিলে যাবে, মানে ভাগশেষে কিছু থাকবে না, কিছুই থাকবে না, মিলে যাবে, সেই দশমিক ভগ্নাংশকে আমরা কি বলবো? সসীম। আর অসীম তার আবৃত বা অসীম তার উল্টো, যে ভগ্নাংশকে ভাগ করলে মিলবে না, পরপর ওইভাবে চলতেই থাকবে, তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ, বা বারবার সংখ্যাগুলো আসতে থাকবে, তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আচ্ছা, বই দেখে বাবু আমি কটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো যে কোনো উদাহরণ তোমরা নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে আমরা সসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি, দেখে নাও বই দেখে। বইয়ে আছে, দেখে নাও, অথবা তোমরা নিজে অন্য দিতে পারো। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে, দেখো
এখানে বলেছে 8.5, আর একটা বলেছে কত, একটু ছোট দেখে দিই বাবু, না এরকমই দেই, দ্বিতীয়টা দিচ্ছি 3.72। এই উদাহরণ দিতে হবে কিন্তু তার মানে নেই, আমি এমনি বইয়ের একটা উদাহরণ তুলে দিচ্ছি। ওকে, পৃষ্ঠা নম্বর 18 দেখো, টেবিল আছে, টেবিল থেকে দেখে দেখে আমি তুলে দিচ্ছি। আবৃত দশমিক ভগ্নাংশ কি 0.25, আর একটা বলেছে কি মাইনাসও আসতে পারে, -3.4, মাথায় পৌনঃপুনিক আর 5-এর মাথায় পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি, এই 5 সংখ্যাটা বারবার ঘুরে আসবে। যখন পৌনঃপুনিক ভাঙবো তখন তোমাদের শিখিয়ে দেবো কিভাবে ভাঙা হয়। এই 4-এর মাথায় পৌনঃপুনিক, একটা ফোঁটা দশমিক আছে 4-এর মাথায়, দেখো 5-এর মাথায় আছে, এই ফোঁটাকে বলা হয় পৌনঃপুনিক। এই ফোঁটাকে বলা হয় পৌনঃপুনিক, মানে 5টা বারবার ঘুরে আসছে, ওই জন্য তাদের মাথায় পৌনঃপুনিক দেওয়া হলো। ওকে, তাহলে বাবু চলে আসি আমি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দেখো, প্লেন যে দশমিক ভগ্নাংশকে এটা ভাগ করে দেখবে কিন্তু মিলে যাবে, এটা ভাগ করে দেখলে কিন্তু তোমাদের মিলে যাবে। হ্যাঁ, এই দশমিক ভগ্নাংশকে আমি একটু ভাগ করে দেখাচ্ছি, দেখো এইটা ভাগ করে দেখাচ্ছি, ছোট্ট করে একটু ভাগ করে দেখাচ্ছি। দেখো 8.5, তো এই দশমিকের জন্য 1 নিলাম, এই দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে বলে একটা 0 নিলাম, দশমিক উঠে গেল 85। এই দেখো 8×10 80, এই 5 নামলো, এই দশমিক দিয়ে 0, এই 5×10 এই 50, এই মিলে গেল, 8.5 আসলো, মানে মিলে গেল, ভাগশেষে কিছু থাকলো না। তাহলে এরকম যদি থাকে তাহলে সসীম। আর এর কিন্তু তুমি এরকম করতে পারবে না, এই 5টা বারবার পুনরাবৃত্ত হয়, মানে আবৃত হবে, পুনরাবৃত্ত মানে বারবার ফিরে আসবে, এই জন্য একে বলা হয় আবৃত দশমিক। তাহলে কাকে বলে, যদি সংখ্যাটা আমি দিয়ে থাকি সসীম ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশে ভাগ করলে মিলে যাবে, মানে ভাগ শেষে কিছুই থাকবে না, তাকে বলা হয় সসীম। আর যে ভগ্নাংশকে ভাগ করলে মিলে যাবে না, বারবার ফিরে আসবে, তাকে অসীম বা আবৃত দশমিক বলা হয়। ওকে, তাহলে কাকে বলে বাবু, আর উদাহরণ হয়ে গেল, কাকে বলে আর উদাহরণ হয়ে গেল। এবার আমি চলে আসি, এইটাকে আমি ভাগ করব দুটো ভাগে, এইটাকে শুদ্ধ দশমিক আবৃত ভগ্নাংশ, এইটাকে আমি দুটো ভাগে ভাগ করব, এইটাকে আমি দুটো ভাগে ভাগ করব, এখানে দুটো ভাগে ভাগ করব। এই সসীম দশমিক ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি বলেছে আবৃত, এই সসীম দশমিক ভগ্নাংশ, এই শুদ্ধ দশমিক ভগ্নাংশ, শুদ্ধ দশমিক ভগ্নাংশ, এটাকে কি বলবো, শুদ্ধ দশমিক ভগ্নাংশ। বইয়ে আছে বাবু, দেখে নিও, তো আমি লিখে দিচ্ছি শুদ্ধ দশমিক ভগ্নাংশ। উদাহরণ দেব 0.5, 0.75, দুটো করে উদাহরণ দিলাম। আর মিশ্র দশমিক ভগ্নাংশ, এটা কি বলেছে, মিশ্র দশমিক ভগ্নাংশ, মিশ্র দশমিক ভগ্নাংশ। উদাহরণ কত দেব বাবু, 2.5 আর 3.75, এই দুটো উদাহরণ দিয়ে দিলাম। তাহলে সসীম দশমিক ভগ্নাংশকে ক ভাগে ভাগ করব আমি, সসীম দশমিক ভগ্নাংশকে আমি দুটো ভাগে ভাগ করব, শুদ্ধ দশমিক ভগ্নাংশ আর কি মিশ্র দশমিক ভগ্নাংশ। মিশ্র দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটা করতে গেলে দেখবে মিশ্র আকারে এসে যাবে। এই ভগ্নাংশটা যদি তুমি করতে চাও যে 2.1-2 বা 3.5-3, এরকম মিশ্র আকারে চলে আসবে এই ভগ্নাংশটা, এটা ঠিক আছে। আচ্ছা চলে আসি, তাহলে চলে আসি, এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব, এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। এই ভাগটা মনে রাখবে বাবু, একটু মনে রাখবে, হ্যাঁ, না তো কিছুই জানতে পারবে না। দেখো তাহলে কিভাবে, সেম সেরকম এরকম শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ একই, এটা জানলে এটা হবে, এটা হচ্ছে শুদ্ধ দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। শুদ্ধ যেহেতু সসীম এসছে, এখান থেকে একটু এইটা মনে দিলে ভালো হয়, শুদ্ধ দশমিক, তো কিন্তু সসীম দশমিক দিয়ে দেবে, এটা আরো ভালো হবে, এইটা একটু ভালো হবে। এই তো শুদ্ধ
এখানে এখানে একটু করে দিচ্ছি, দেখো এটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি, শুদ্ধ শুদ্ধ সসীম সসীম দশমিক ভগ্নাংশ, মানে সসীম থেকে এসছে। আচ্ছা এটাও এরকম করে দাও, শুদ্ধ সসীম মিশ্র ভগ্নাংশ, এটা করে দিলে হবে, অসুবিধা নেই। আর এটা এরকম করে দাও, এটা শুদ্ধ শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এর উদাহরণ কি দেব? এর উদাহরণ 0.25, এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক। আর একটা দেবো কত, 0.36, এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক। আর এটাকে ভাগ করব মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, মিশ্র আবৃত, দেখে দেখে লেখো, দশমিক ভগ্নাংশ। উদাহরণ দাও, 5.93, 3 এর মাথায় পৌনঃপুনিক, 0.344, এর মাথায় পৌনঃপুনিক। দেখো এরকম যদি হয়ে থাকে তাহলে মিশ্র আবৃত দশমিক, আর এরকম যদি হয়ে থাকে তাহলে শুদ্ধ আবৃত দশমিক। শুধু একটু খেয়াল রাখবে বাবু, এই ভাগটা কিন্তু, আগের ভাগটা কিন্তু মেন, এই মূলদ সংখ্যা থেকে এটা চলে আসছে, তাহলে এর ভাগটা তোমরা আলাদা করবে, না তো গুলিয়ে ফেলবে। আবার বলি, দেখো সামারি করে দিচ্ছি, দেখো তাহলে ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা দশমিক। প্রকৃত, অপ্রকৃত, দশমিক। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট, হর বড় হয়, তাকে প্রকৃত। তার উল্টোটা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়, তাকে অপ্রকৃত। উদাহরণ দিয়ে দিলাম। দশমিক ভগ্নাংশ যে সংখ্যায় দশমিক আকারে থাকবে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। দশমিক ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা আবৃত বা অসীম দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কাকে বলে? এটা ভাগ করলে মিলে যাবে, আর এটা ভাগ করলে মিলে যাবে না, পৌনঃপুনিক আসবে, বারবার সেই সংখ্যাটা আসতে থাকবে। আচ্ছা সসীমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই সসীম দশমিক ভগ্নাংশকে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ আর মিশ্র দশমিক ভগ্নাংশ। উদাহরণ দিয়ে দিলাম। আবৃত দশমিক ভগ্নাংশকে সেম ওই রকম, শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আর শুদ্ধ দশমিক আবৃত ভগ্নাংশ, এটা ভাগ হয়ে গেল। এই ভাগগুলো তোমরা একটু মনে রাখবে। কেমন মনে রাখবে এর ভাগগুলো? আচ্ছা চলে আসি, চটপট তুলে নেই বাবু, এরপরে আমরা চলে আসবো কোষে দেখি অঙ্কে ঢুকবো। চটপট তুলে নি বাবু, কোষে দেখি অঙ্ক। অনুশীলনী বা কোষে দেখি অঙ্কে আমরা চলে আসবো। তাহলে এটা মুছে দিচ্ছি বাবু, এটা কিন্তু মুছে দিচ্ছি তোমাদের। হ্যাঁ তোলা হলো তো? চটপট তুলে নাও। দেখো কোষে দেখি কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7, পৃষ্ঠা নাম্বার 7। কোষে দেখি 1.1, পৃষ্ঠা নম্বর 7। আচ্ছা এগুলো তোলা হলো। এগুলো বাবু তোলা হলো, মুছে দিই। চলে আসি আমরা কোষে দেখি 1.1।
1.1 চলে আসি। কি বলেছে দেখি, কি বলেছে দেখি, একের অঙ্ক দেখো, একের অঙ্ক কোষে দেখি, আবার বলি কোষে দেখি 1.1 বাস্তব সংখ্যা, কোষে দেখি 1.1। এখানে বলেছে মূলদ সংখ্যা কাকে বলে, এখানে বলেছে মূলদ সংখ্যা কাকে বলে, আমি করে দিয়েছিলাম বাবু, লিখে দিয়েছিলাম সংজ্ঞা, তোমরা পার্ট 1-এ দেখো মূলদ সংখ্যা কাকে বলে। আবারও বলে দিচ্ছি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আমি তবুও লিখে দিচ্ছি, সংক্ষেপে লিখে দিচ্ছি, যে সকল সংখ্যাকে p/q মানে কি, p/q মানে কি লব বাই হর, ঘাবড়াবে না। p মানে কি, একটা সংখ্যা ধরেছি p আর একটা সংখ্যা ধরেছি q, মানে লব বাই হর। এই লবে একটা থাকবে, লবে একটা থাকবে আর লবে একটা থাকবে, আর হরে একটা থাকবে, আর উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে, এরকম যদি হয় মানে p/q, ওই জন্য ধরেছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেহেতু একবার লিখে দিচ্ছি ওই জন্য স্পিডে লিখছি, দেখো, তাদের মূলদ সংখ্যা বলে, তাদের কি বলে, মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে লব বাই হর আকারে প্রকাশ করা যাবে, সেই সকল সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। কিন্তু একটা শর্ত আছে, ব্র্যাকেটে একটা শর্ত লিখে দিয়েছিলাম, মনে আছে, p আর q কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, আর q নট ইকুয়াল টু 0, q 0 হলে হবে না, এরকম এই শর্তটা কিন্তু ওই সঙ্গে লিখে দেবে। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের কি বলা হয়, তাদের বলা হয় মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনটা স্যার, p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে যে কোনো উদাহরণ দিলে সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। ওকে, তাহলে 1 কি হবে স্যার, মূলদ সংখ্যা, 2 কি মূলদ সংখ্যা, 3 কি মূলদ সংখ্যা, 4 কি মূলদ সংখ্যা। যদি বলি 1/2 কি, তাও মূলদ সংখ্যা। 1/2 কি, -5/3 কি মূলদ সংখ্যা, -7/5 কি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা, দেখো, এর তলায় কিছু নি, মানে আমি 1 ধরতে পারি, এর তলায় কিছু নি 1 ধরতে পারি, এর তলায় 1 ধরতে পারি, এর তলায় 1 ধরতে পারি, তো 1 2 আছে, তো 3 আছে, তো 5 আছে। তাহলে উপরে দেখো লব একটা হর একটা, মানে p একটা q একটা, এটা যদি p ধরি এটা q, তাহলে এটা যদি p ধরি এটা q, এটা p ধরলে এটা q, এটা p ধরলে এটা q, এটা p ধরলে এটা q। তাহলে এই লব বাই হর আকারে প্রকাশ করা হয়েছে, তাহলে এই সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে উদাহরণ দেবে তুমি কি 1 2 3 4 হাফ, মাইনাস এত ইত্যাদি উদাহরণ দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কটা বলেছে, 4টি মূলদ সংখ্যা, আমি অনেক মূলদ সংখ্যার উদাহরণ দিয়ে দিলাম। কত দেবে, তাহলে কত দেবে, ফাইনালি তোমরা কত দেবে, 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো, 4 দিতে পারো, -5-এর 7 দিতে পারো, -10-এর 16 দিতে পারো, বা অন্য কিছু দিতে পারো। মানে উপরে একটা থাকতে হবে, নিচে একটা থাকতে হবে। বলে স্যার এর উপরে আছে, এর তো নেই, হ্যাঁ এর উপরে, এর নিচে আছে 1, এর নিচে আছে 1। ওকে, তাহলে এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা 4টে বলেছে, যে কোনো তোমার মনের মতো দিয়ে দেবে 4টি মূলদ সংখ্যা। তাহলে 1 খতম বাবু, 1 খতম হয়ে গেল। 2-এর দাগে চলে আসি। এখানে কি বলেছে 2-এর দাগে, 0 কি একটি মূলদ সংখ্যা? আমি তোমাদের বলে দিয়েছিলাম পার্ট 1-এ, হ্যাঁ 0 একটা মূলদ সংখ্যা। এখন দেখো এরকম একটা টেবিল একে বুঝিয়ে দিয়েছিলাম, সংখ্যা রেখা একে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে যদি 0 থাকে, ভালো করে বুঝি, এরকম যদি ঘর কাটা থাকে, তাহলে 1 2 3 এই ডট ডট চলে যাচ্ছে। আর এখানে যদি ঘর কাটা থাকে, তাহলে -1 -2 -3 এইভাবে বাঁ দিকে চলে আসছে, এইভাবে ডান দিকে চলে আসছে। আচ্ছা দেখো, এটা কিছুনি মানে +1, এটা +2, এটা +3, আর মাইনাস তো বলাই আছে, তাহলে দেখো এই সংখ্যাগুলো 1 থেকে আরম্ভ করে এইভাবে যে পর্যন্ত যাচ্ছে, ওই অসীম চলে যাচ্ছে,
এটা সব প্লাস। আর এই এই -1 থেকে এইভাবে যত অসীম চলে যাচ্ছে, লক্ষ কোটি হাজার হাজার লক্ষ কোটি চলে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস, এইদিকে হচ্ছে প্লাস। তাহলে জিরোটা কি প্লাস না মাইনাস? জিরোটা কি? জিরোর সংখ্যা কি এই প্লাস হবে না স্যার মাইনাস হবে? জিরোটা জিরো প্লাসও না, জিরো মাইনাসও না। ভালো করে খেয়াল রাখো, জিরো একটা পূর্ণ সংখ্যা, জিরো একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা কাকে বলে? এই পূর্ণ সংখ্যাকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম, একটা ঋণাত্মক, এইটা টোটালটাই কিন্তু পূর্ণ সংখ্যা। এই প্লাসগুলো ধরে আর মাইনাসগুলো ধরে আর জিরো ধরে কিন্তু পূর্ণ সংখ্যা। এই টোটাল এধারে যত যাবে আর এধারে যত যাবে আর এই শূন্য ধরে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়, জানো, বলে দিয়েছিলাম। তাহলে জিরোটা কি? জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা। জিরোটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা বারবার বলছি, ভালো করে খেয়াল রাখবে, জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা মাইনাসও না প্লাসও না। ওকে, জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার কিন্তু জিরো মূলত সংখ্যা। কেন না জিরোকে p/q আকারে প্রকাশ করা। এই জিরো এর নিচে আমি 1 ধরতে পারি, জিরোর নিচে, তাহলে এইটি আমি p ধরলাম আর এইটা 1 সমান আমি q ধরলাম। তাহলে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে লব বাই হর আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে জিরো কি একটা মূলত সংখ্যাও, জিরো তাহলে মূলত সংখ্যাও হবে, আবার পূর্ণ সংখ্যা। ওকে, আবার পূর্ণ সংখ্যা। তাহলে জিরো কি হলো? জিরো পূর্ণ সংখ্যা, এটা প্লাসও না মাইনাস না। এখানে বলেছে জিরো কি একটা মূলত সংখ্যা? জিরো, হ্যাঁ, তুমি বলবে এখানে উত্তরে কি বলবে? হ্যাঁ, হ্যাঁ, জিরো একটি মূলদ সংখ্যা। কারণ জিরোকে p/q আকারে প্রকাশ করা যায়, জিরোকে p/q আকারে প্রকাশ করা যায়, সেই জন্য জিরো মূলত সংখ্যা। এখানে তাকে বাবু বলে দিয়েছে যে পি আর কিউ পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই জিরো তো পূর্ণ সংখ্যা বলে দিছি, 1 তো পূর্ণ সংখ্যা, তাহলে শর্ত আছে জিরো তো পূর্ণ সংখ্যা, 1 তো পূর্ণ সংখ্যা। আর কি বলেছে? আর কি বলেছে? কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে কিউর মান তো 1, জিরো না। পির মান যা হতে পারে, কিউর মান তো 1, কিন্তু জিরো না, সেই জন্য এটা মূলত সংখ্যা। তাহলে হয়ে গেল 2 খতম। 3-এর দাগে চলে আসি বাবু, 3-এর দাগে আমরা চলে আসি, চটপট তুলে নিই। 3-এর দাগে চলে আসি। এটা কিন্তু মুছে দিচ্ছে, এটা মুছে দিচ্ছি। এখানে 3 লিখছি, উপরে লিখছি, দেখো 3-এর দাগে দেখো, নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখা স্থাপন করি। সংখ্যা রেখা তোমরা এর আগে করেছো, এই সংখ্যা রেখাটা টানছি, দেখো এই সংখ্যা রেখা টানছি, এটা সংখ্যা রেখা, তোমরা এটা স্কেলে টানবে। এর অঙ্কগুলো আমি যখন এই 3গুলো আমি বোর্ডে করে দিচ্ছি, এই 4-এ খাতা কলমে করে দেবো, না তো এগুলো যখন স্কেলে মাপ নেব এখানে দেখানো সম্ভব হবে না। দেখা যাক, 4 থেকে আমি 3 পর্যন্ত বোর্ডে করে দিচ্ছি, 4 থেকে আমি কিন্তু স্কেলে করে দিতে পারি। আচ্ছা দেখো, দেখা যাক, আগে 3 করা শেষ হোক। এই একটা স্কেল দিয়ে তোমরা প্রথমে একটা খাতায় এরকম রেখা টানবে, এরকম একটা তীর চিহ্ন দেবে, এধারে একটা তীর চিহ্ন দেবে, মানে এধারে যত দূর যাবে অসীম, এধারে যত দূর যাবে অসীম। মনে করো এই জায়গায় আছে জিরো, মাঝখানে জিরো, তাহলে তাহলে এধারে যদি দাগ কাটো 1 সেমি পর পর, স্কেলে সেন্টিমিটার আছে, দেখে নেবে একটা দাগ, বড় বড় দাগ আছে, ওই দাগ সমান, আমি হাতে করছি বলে ছোট বড় হতে পারে, কিন্তু স্কেল দিয়ে সমান করে নেবে, যে একটা দাগ, এই 2টো দাগ, এই 3টে দাগ, 4টে দাগ, 5টা দাগ, 6টা দাগ, 7টা দাগ, 8টা দাগ, 9টা দাগ, 10টা দাগ পর্যন্ত করে নেবে। এটা সেম পদ্ধতিতে 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 করলাম, এটাও 9 করলাম। তাহলে এটা কি হবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা আমি লিখলাম। এটাও দেখো সেম, এদের মাইনাস হবে, তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 সংখ্যা রেখা আঁকলাম। এইবার বলেছে যে সংখ্যা রেখায় 7-এর অবস্থান দেখাতে বলেছে। তাহলে তোমরা সহজ পদ্ধতি এইভাবে করতে পারো, এরকম
ইন্ডিকেট করে দিতে পারো সংখ্যা রেখায়, অথবা এখান থেকে এরকম নিয়ে এরকম করা যায়, এরকমও করা যায়, দুই রকম করা যায়। হয় এরকম করে দেবে, না হলে এই চৌকো ঘর করে দেবে, দিয়ে এখানে কেউ লিখলে ভালো হয়, তাহলে সংখ্যা রেখায় 7-এর অবস্থান। 7 মানে কি +7, কিছু বলে না থাকলে +7 মানে ডান দিকে যাবে, আর যদি মাইনাস বলতো তাহলে এই জায়গায় হতো। তাহলে সংখ্যা রেখায় 7-এর অবস্থান, এই সংখ্যা রেখায় 7-এর অবস্থান হয়ে গেল। এরকম লিখেও দিতে পারো, এরকম চিহ্নও দিয়ে দিতে পারো, অথবা এরকম চৌকো ঘরও দিতে পারো। তাহলে পরীক্ষক বুঝতে পারবেন যে এই 7-এর অবস্থান এই জায়গায়। ওকে, হয়ে গেল। এটা কত, এটা কত থাকে বাবু? 7-এর 1, এই 3-এর 1, এটা 3-এর 1, 3-এর 2 দেখো, 3-এর 2 সংখ্যা রেখায় -4, সেম পদ্ধতিতে সংখ্যা রেখা আমি আর করছি না, সংখ্যা রেখা না আরেকটা করে দিই, তবু করে দিতাম। এই সংখ্যা রেখা টানলাম, কত, এই 0 ধরলাম, -4 মানে এখানে 1 2 3 4 5টা করলাম, তাহলে -1 -2 -3 -4 -5, একবার বেশি করলাম। এটাও ঠিক সেম পদ্ধতি, 1 2 3 করার দরকার নেই, 1 2 3, কেন এ ধারে আমার লাগবে না কিন্তু, ওই জন্য 2-4টে করে আমি ছেড়ে দিয়েছি, ডট ডট দিয়ে দিলাম। তাহলে কত, -4-এর অবস্থান, তাহলে এইটা এরকম করে দেবে সংখ্যা রেখায়, এই -4 এই জায়গা আছে, অথবা এই 0 থেকে এখান থেকে নিয়ে এরকম করে দিতে পারো, হয় এটা না এরকম করে দেবে, অথবা এইভাবে লিখতে পারো সংখ্যা রেখায় 4-এর অবস্থান, সংখ্যা রেখায় 4-এর অবস্থান লিখেও দিতে পারো। হয়ে গেল, 2-এর দাগে হয়ে গেল। 3-এ চলে আসি, কত, 3-এর 3, চটপট চলে আসি, 3-এর 3 চলে আসি, কি আছে দেখো, 3-এর 5, দেখো বাবু এই ভগ্নাংশ সংখ্যা যদি থাকে তখন একটু তোমাদের হয়তো খটোমটো লাগতে পারে, যাতে খটোমটো না লাগে তার জন্যে আমি তো আসি নাকি। সংখ্যা রেখা একটা টানি, এই সংখ্যা রেখা টানা হলো, হাতে টানছি কিন্তু তোমার স্কেলে টানতে হবে, উড পেন্সিল দিয়ে খাতা এর উপরে স্কেলে টানতে হবে। তাহলে যেহেতু প্লাসের দিকে বলেছে, প্লাসের দিকে বড় করবো, মাইনাসের দিকে একটু ছোট করবো, মাইনাসের দিকে লাগবে না, তাহলে এরকম এই 0, তাহলে কটা ভাগে ভাগ করব, দেখো এরকম রাফে তুমি করে নেবে, এই রাফে করে নেবে, এটা যদি না বুঝতে পারো, এই 3-এর 5 তো 3-এর 5 কে একটু ভাগ করে নিতে পারো, তাহলে 5 দিয়ে 3কে ভাগ করতে হবে এখানে, তাহলে যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা 0 নিতে হবে, তাহলে 5 6 কত হয় 30, তাহলে ভাগ শেষ আর নেই, তাহলে 0.6, তাহলে 0.6টা দেখো, 0.6টা কিন্তু 1-এর থেকে ছোট হয়, 0.6টা এইটা অনেকে জানে না, দেখো 0.6 বারবার বলে দিচ্ছি, 0.6 কিন্তু 1-এর থেকে ছোট হয়, 0.6 কোনো দশমিক সংখ্যা যদি থাকে সবসময় 1-এর থেকে ছোট থাকবে সে, যদি কথার কথা 0.9 কিন্তু 1-এর থেকেও ছোট, হ্যাঁ এটা খেয়াল রাখবে। তোমরা হয়তো মনে করো যে দশমিক আছে বাবা, 9 অনেক বড়, না, দশমিক যখন থাকবে, দশমিকের পরে যদি সংখ্যা থাকে সেটা 1-এর থেকে ছোট হয়, তাহলে দশমিকের পরে সংখ্যা আছে 6, তাহলে 1-এর থেকে ছোট, তাহলে এটা কত, এই দেখো 1, এখানে আমি কটা দেবো, 5টা ঘর কাটবো, কেন 5টা ঘর কাটবো, তাহলে এটা আগে কোথায় আছে দেখি, এটা 0 থেকে 1-এর মধ্যে, তাহলে আমি এখানে 1 করলাম, আর এখানে আমি 2 করলাম, আর আমি করব না, একটা ঘর আমি বাড়িয়ে নিতে হয়, তাহলে মাইনাসের দিকে আর দেবো না, যদি কেউ দিতে চাও মাইনাসের দিকে অসুবিধে নেই, যদি কেউ দিতে চাও এই -1 দিতে পারো। ওকে, তাহলে এই ঘরটার মধ্যে কটা ঘর করব, এখানে যদি 0 হয় তাহলে এখানে হবে 1, তাহলে 1 থেকে 0-এর মধ্যে এই 0.6টা যেহেতু 1-এর থেকে ছোট, তাহলে এই সাইডে আছে, আর 0-এর থেকে বড় মানে এই সাইডে আছে, আবার বলি 0-এর থেকে বড় মানে এই দিক আছে, আর 1-এর থেকে ছোট মানে এই দিক আছে, এই 0 থেকে 1-এর মধ্যে কোথাও একটা জায়গা হবে, হ্যাঁ 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা জায়গায় এই 0.6-এর অবস্থান বা 3-এর 5-এর অবস্থান। দেখো 3-এর 5, তাই তো, তাহলে এখানে 5-এর 5 পর্যন্ত, 5-এর 5 মানে কত বলো তো, 5-এর 5 মানে 1, 5-এর 5 মানে 1, দেখো তাহলে 3-এর 5, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5 মানে 5টা ঘর করব,
এটা কিভাবে করছি বারবার বলছি, 10টা কি 5টা করবো, কিভাবে বুঝবো? দেখো 3-এর 5, তাহলে উপরে যদি আমি 5 আনি, এখানে নিচে তো 5 আছে, এই দেখুন ঘরে কিন্তু 5 আছে, তাহলে উপরে যদি 5 করে দেই, ভালো করে বুঝি, উপরে যদি 5 করে দেই আর নিচে যদি 5 হয়, তাহলে এই 5 আর 5 কেটে গেলে উপরে নিচে কাটলে 1 থাকে না? 5-এর 5 মানে তো 1, ভালো করে বুঝি, 5-এর 5 মানে কত? 1। আর 0/5 মানে কত? 0, মানে ভাগ করলে সে 0 হয়। 0/5 মানে কত? 0। আর ভালো করে বুঝি, 1 মানে কি? 5/5 মানে তো 1। তাহলে 1 না লিখে আমি এইটা লিখতে পারি, 1 না লিখে 5-এর 5 লিখতে পারি, আর 0 না লিখে আমি 0/5 লিখতে পারি। তার মানে 0, আর 5/5 মানে 1। এর মধ্যে কটা ঘর হবে দেখো, তাহলে 5-এর 5 একটা ঘর হবে, এই 0-র 5 একটা ঘর হবে, 1-এর 5 একটা হবে, 2-এর 5 একটা হবে, 3-এর 5 একটা হবে, 4-এর 5 একটা। তুমি যদি এরকম না পারো, এরকম রাফে একটু করে নেবে কটা ঘর হবে, এটা যদি কনফিউশনে ভুগতে থাকো তাহলে তুমি রাফে করে নেবে। দেখো এ মাথায় মনে করো, এ মাথায় মনে একটা রাফে করে নেবে। দেখো এই 5-এর 5, 5-এর 5 মানে তো 1, 5-এর 5 মানে তো 1, আর এখানে ধরো 0 আছে, এখানে 0 আছে, মানে 0/5 তার মানে তো 0। তাহলে কটা ঘর করব আমি? দেখো 0-র পরে কত হয়? 1, 5 তো থেকে গেল। 1-এর পরে কত হয়? 2, 5 থেকে গেল। 2-এর পরে কত হয়? 3, তা 5 থেকে গেল। 3-এর পরে কত হয়? 4, তাহলে 5 থেকে গেল। 4-এর পরে কত হয়? 5। তাহলে কটা ঘর করবো এখান থেকে টোটাল? আমি দেখো 1, 2, 3, 4, 5, 6, মানে এটা যদি বাদ দেই তাহলে 1, 2, 3, 4, টোটাল 5টা, মানে এর ভিতরে 4টে ঘর, 4টে ঘর মানে 4টে সংখ্যা লিখবো, আর 5টা ঘর হবে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে আমার কত লিখবো, কটা লিখবো, কটা ঘর করব? টানবো 1টা 2টো 3টে 4টে, 4টে ঘরের ভিতরে আমি টানবো, 2টো ঘর আছে আর এখানে 4টে ঘর টানবো, তাহলে সমান 4টে ভাগে ভাগ করি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ হয়ে গেল। 4টে রেখা টেনেছি, 5টে ভাগে ভাগ গেল, 1টা 2টো 3টে 4টে রেখা টেনেছি, 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আবার বলি এইটা কত ভাগে ভাগ করব কি করে বুঝবো? তাহলে একটা তুমি রাফে এখানে 0 লিখবে, আর এখানে 1 লিখবে, মানে 5-এর 5 লিখবে। তাহলে এর মধ্যে এরকম করে করে যাবে 0/5, 1/5, 2/5, 3/5, 4/5, 5/5। তাই এর ভিতর তার কিছু নেই, এর ভিতর তার কিছু নেই। তাহলে এখানে কটা হলে? এটা তো ছিল, তাহলে 1, 2, 3, 4টে দাগ টানবো, তাহলে 1টা 2টো 3টে 4টে দাগ টেনেছে। এবার ঘর হয়ে গেল 1টা 2টো 3টে 4টে 5টা, 4টে ঘরে 5টা দাগ হয়ে গেল, ধর একটা ছিল, ধর একটা ছিল। ওকে, তাহলে আমি 0-র পরে কত আসে? 0-র পরে কত আসে? 1, 1-এর পরে কত আসে? 2, 2-এর পরে কত আসে? 3, 3-এর পরে কত আসে? 4, আর এদের নিচে সব 5 বসিয়ে দিচ্ছি। দেখো ওকে, 4-এর 5, তারপরে তো 5-এর 5 মানে 1। বোঝা গেছে? বোঝা গেছে কটা হলো? এইবারে দেখো বাবু, এই 3-এর 5, তাহলে 3-এর 5 মানে কোনটা? এই সংখ্যা রেখায় 3-এর 5-এর অবস্থা নেই, এরকম লিখে দিতে পারো আগের মতো, অথবা এরকম চিহ্নিত করে দিতে পারো, হয়েছে? অথবা এরকম করে দিতে পারো, বারবার বলে দিয়েছিলাম, এরকমও করে দিতে পারো। হলো, চলে আসি পরেরটা, চলে আসি। ওরকম কটা ভাগে ভাগ করবো আমি যদি জানতে পারি তাহলে খুব সহজে আমার হয়ে যাবে। কটা ভাগে ভাগ করব যদি জানতে পারি তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে 4-এরটা কি আছে বাবু? 4-এরটা এরকম ঠিক এরকম একটা সংখ্যা রেখা টানো, স্কেলে টানবে, স্কেলে টানবে, তোমরা স্কেলে টানবে। এইবারে দেখো 4-এরটা কি বলেছে? 9/2। 4-এরটা কি বলেছে? 9/2। 9/2 মানে কত হয়? 9/2 মানে এই 2কে 9 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8। পূর্ণ সংখ্যাও রাখতে পারো, পূর্ণ সংখ্যাও রাখতে পারো, দশমিকও করতে পারো, মানে 4.5। এই 4 পূর্ণ 1-এর 2 মানে কত হলো? 4.5। তাহলে এই যে 4.5টা কাদের ভিতরে থাকবে? তাহলে 5 আর 4-এর মাঝখানে থাকবে। 5 আর 4-এর মাঝ 4.5 মানে কি? 5 ওভার হবে না, আর 4-এর এদিক আসবে না। তাহলে এটা আমি যদি 0 ধরি, আর এটা যদি আমি 1 ধরি, -1 ধরি, এটা 2, এটা 3, আর এটা হবে
4 আর এটা হবে 5। তাহলে এইটা একটু বড় করে দেখাচ্ছি, তোমার এই এই ঘরগুলো একটু বড় নেবে। এটা হবে কত, এটা হবে কত, একটু বড় করে এটা জীবাবো না তো এখানে গুলিয়ে যাবে। যেহেতু 4 বলেছে, দেখো যেহেতু 4 এখানে বলেছে, এই সংখ্যা রেখাটা টানলাম, এখানে 0 যদি বলে থাকে তাহলে এখানে -1, তাহলে এই 2, এই 3, এই 4, আর এইটা বড় আমি করে নিচ্ছি সুবিধার্থে, তোমরা কিন্তু বড় করবে না, এই ঘরগুলো সব সমান। আমি ছোট করলে বোর্ডে দেখাতে পারবো না বলে এই ঘরটা কিন্তু মনে করে এই ঘরের সমান, এই ঘরটা মনে করে এই ঘরের সমান, তো সমান করে নেবে, সমানের মধ্যে কিন্তু কাটবে। তাহলে এটা কটা ভাগে ভাগ করব, তুমি একটু রাফে করে নাও, এটা কটা ভাগে ভাগ করবো, এখানে কত ছিল, এখানে কত ছিল 4.5, তাহলে এখানে দেখো এখানে 1, এখানে 2, এখানে 3, সরি এখানে 4 যদি ধরি, এখানে 4 যদি ধরি, আর এখানে যদি 5 ধরি, তাহলে এই ঘরটা ছোট হয়ে গেছে, কিন্তু ঘরটা কিন্তু তোমার সমানই করতে হবে। তাহলে 1, 2, 3, 4, আর এখান থেকে 4 আর 5-এর মাঝখানে 4, 4.5 মানে কত, 4.5 মানে এই জায়গায়, 4.5 মানে ঠিক মাঝখানে হবে। তাহলে কটা ঘর হবে, এধারে 2.5 আর এধারে 2.5, 5 মানে 5টা ঘর হবে, 5টা ঘর হবে 4.5, 4 আর 5-এর মাঝখানে, দেখো 4.5 মানে কত, 4 আর 5-এর মাঝখানে কোনো একটা বিন্দুতে হবে। তাহলে 5টা ঘর আমার কি কি হবে, 5টা ঘর কি হবে দেখো 4.5 মানে কত, এইটা মানে তো এইটা, 9-2 মানে তো এইটা, এটা তো 9-2 মানে কত বাবু, 9-2 মানে হচ্ছে 9-2 মানে হচ্ছে 4 পূর্ণ 1-2। তাহলে এটা আমি যদি করি, এই মাঝখানে আমি যদি দিয়ে থাকি, তাহলে এটা কিছু জানার দরকার নেই বা অত এ করার দরকার নেই, তুমি 4.5 বললে ঠিক পুরোপুরি এই দুটোর মাঝখানে দিয়ে দেবে, 4.5 বললে এই দুটোর পুরো মাঝখানে দিয়ে দেবে। তাহলে 4.5 অথবা 9-2, বা এখানে লিখে দেবে 4 পূর্ণ 1-2, 4 পূর্ণ 1-2, এটা এটা সংখ্যা রেখা এরকম দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে। 5টা ঘর করেও এইভাবে গুনি গুনি করা যায়, তাহলে কঠিন হয়ে যাবে, ও ডাইরেক্ট 4.5 বললে এরকম দিয়ে দেবে। ওকে ওকে, বোঝা গেল কি না, বোঝা গেল কি না, বোঝা গেল তো, তুলে নাও, চটপট তোলো। হ্যাঁ, এটা বোঝা গেল তো না, কনফিউশন হচ্ছে? আচ্ছা দেখো, যদি কনফিউশন হয় একটু দেখে বলে দিই, এরকম করলে হয়ে যাবে কিন্তু, আর যদি না পারো, যদি বুঝতে না পারো, তাহলে দেখো আমি বলে দিচ্ছি। দেখো দেখো এই ঘরগুলো তো সমান টানলে, তুমি ঘরগুলো তো সমান টানলে, মনে করি ঘরগুলো সব সমান আছে, তাহলে এখানে একটু বড় করে নিচ্ছি কেন, এক জায়গায় মিশে যাবে বলে তাই। তাহলে 4.5 যেহেতু 4.5, এটা কত বলেছে, এটা বলেছে 4.5, তাহলে 4.5 যদি তোমাদের হয়, 4.5 যদি তোমাদের হয়ে থাকে, তাহলে তুমি কত কত করবে এটা, ওকে চলে আসছি আমরা 1 মিনিট। বোঝা গেল না, এটা বোঝা গেল না? দেখো এটা যদি না বুঝতে পারো, মনে হয় গুলিয়ে গেছে, তো আর একবার করছি। দেখো এটা কত দাগ বললাম, বইটা 4-এর দাগ, এই একটা সংখ্যার কাটছি। দেখো ঘাওড়ানোর কোনো কারণ নেই, যেহেতু প্লাস সেই জন্য আমি এই জায়গাটাকে 0 করলাম, মাইনাসের দিকে যাব না তো, -1। তাহলে কত বলেছে, এখানে সংখ্যাটা কত ছিল, এখানে সংখ্যাটা 4-এর দাগে ছিল
9 2, তাহলে 9 এই ভাগ করলে কত হবে বাবু? 4 দুগুণে 8, 1 দশমিকও করতে পারো, পূর্ণ সংখ্যাও করতে পারো। তাহলে 5 দুগুণে 10 মানে কত? 8.5 বা 8 পূর্ণ 1/2ও করতে পারো। 8.5 মানে 8 পূর্ণ 1/2। তাহলে 8 পূর্ণ 1/2 যদি হয়, তাহলে মনে করো এখানে 1, তাহলে 8 পূর্ণ 1/2 যদি হয়, তাহলে ঘরটা আমি কটা করব? যেখানে করি আমার মাঝখানে থাকবে, যেখানে করি আমার মাঝখানে থাকবে, সরি 2 দিয়ে ভাগ করলে এটা ভুল করে ফেলেছি, 4 করতে গিয়ে 8 করে দিয়েছি আমি বাবু, এটা 4 হবে, এটা 4.5 অথবা 4 পূর্ণ 1/2, ওকে 8 করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 4 বলেছিলাম, 4 আর 5-এর মাঝখানে, তাহলে 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর আর এই 5 ঘর। এই 5 ঘর একটু বড় করে নিচ্ছি তোমার এই বোর্ডে দেখানোর জন্য, এই ঘরটা একটু বড় নিচ্ছি, তোমরা কিন্তু সমান সমান ঘর টানবে। উড পেন্সিলে খাতায় কিন্তু ছোট ছোট করে লেখা যায়, এখানে ছোট ছোট করে লেখা যায় না, যার জন্য আমি এটা বড় করছি। এটা 1 2 3 4 আর এখানে করলাম 5, তাহলে 4 আর 5-এর মাঝখানে। বলবে স্যার এটা ছোট এটা বড় কেন? বড় না, আমি বড় করেছি, তোমরা দেখতে পাবে না তাই এটা বড় করেছি। এটা কিন্তু সমান, এরকম সমানই থাকবে, বড় করে করছি যাতে তোমরা বুঝতে পারো কেমন। তাহলে এটা কত থেকে কতর মধ্যে থাকবে? এটা কত থেকে কতর মধ্যে থাকবে? 4 থেকে 5-এর মধ্যে থাকবে। তাহলে 4 থেকে 5-এর মধ্যে যদি থাকে, তাহলে দেখো 4.5 মানে কত? 4.5 মানে হচ্ছে একেবারে পুরো মাঝখানে, এটা পুরো এর মাঝখানে মধ্যবিন্দুতে থাকবে। হ্যাঁ, মধ্যবিন্দুতে থাকবে। কেন মধ্যবিন্দুতে থাকবে? তাহলে আমি যদি এটা করি তোমাদের, আমি যদি তোমাদের এটা করি, তাহলে কি হবে? দেখো 4.5 মানে কত? এখান থেকে এইটা কত ভাগে ভাগ করবে? যদি 10টা ভাগে এখান থেকে 5টা আর এখান থেকে 5টা ভাগে ভাগ করি, তাহলে দেখো 1 2 3 4 এই 5 ভাগ। এটাও দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে টোটাল এটা 10টা 1 সেমি করে নিলে এখানে এটা 1 সেমিকে 10টা ভাগে ভাগ করবে, এই টোটাল ঘর হবে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এর মধ্যে দেখো 4.5 যদি হয়, তাহলে এখানে দেখো এই 4 পয়েন্ট কত আছে? 4.5, তাহলে এখানে হবে এইটা কত হবে? 4.1, ভালো করে বুঝি, এইটা হবে 4.2, তাহলে এটা কি হবে? 4.3, এটা কত হবে? 4.4, এটা কত হবে? 4.5, এটা কত হবে? 4.6, এটা কত হবে? 4.7, এটা কত হবে? 4.8, এটা কত হবে? 4.9, এটা কত হবে? 4.10, 4.10, তার 4.10 মানে কত? 5। 4.10 মানে কত? 4.10 মানে 5 হয়ে গেল। হ্যাঁ, 4.9 আর এই 5, ওকে। 4.1, 4.2, 4, 4.1, 4.2, 4.3, 4.5, 4.6 পয়েন্ট, এই পয়েন্টে ধরেছি, তবে এই পয়েন্টে করে করছি ভাগ করে, তাহলে কত হবে? এটা 4.5 মানে কোন জায়গাটা? এই জায়গাটা মাঝখানে বলেছিলাম, মাঝখানে হবে, ওকে। 10টা ভাগে ভাগ করে ঠিক মাঝখানে বসবে এই 4.5। তুমি এই শূন্য থেকে এরকম দিতে পারো, অথবা এরকম ঘর করে দিতে পারো, অথবা তুমি লিখবে সংখ্যা রেখায় 9/2 অবস্থান, এটা, ওকে। বোঝা গেল? এখানে করতে পারো, পূর্ণ সংখ্যা আকারে করতে পারো, ডাইরেক্টও করে দিতে পারো, এই বলে দিলাম তোমাদের এইভাবে করবে, ওকে। চলে আসি পরের অঙ্ক 3-এর 5-এর দাগে, একেবারে সহজ।
অঙ্কগুলো বাবু একেবারে সহজ, কঠিন নয়, শুধু একটু বোঝার। দেখো 5-এরটা দেখো কি বলেছে, এটা মুছে দিই বাবু, মুছে দিলাম। তাহলে 3-এর 5-এ কি আছে, 3-এর 5-এ কত আছে, 3-এর 5 এইটা এই জায়গা দাগ দিচ্ছি, 3-এর 5 এখানে মুছে দিই যেহেতু। 3-এর 5-এ কি আছে, 2/9। দেখো 2/9 যদি আমি ভাগ করে নিই, পূর্ণ সংখ্যা করে নিই বা ভাগ করে নিই, তাহলে 2 এখানে চলে আসবে, তাহলে যাচ্ছে না, দশমিকের জন্য 0, 9 2 18, তাহলে 2, হ্যাঁ তাহলে 2 চলে আসলো, তাহলে 2 চলে আসলো, তাহলে কত হবে, এই দশমিকের জন্য 0 পর 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 মানে পয়েন্ট চলে আসবে, পয়েন্ট চলে আসবে, তাহলে কি হবে 9/2 বা 0.2, এখানে কত হয়েছে, এখানে ধরো এখানে দিলাম না, এই সংখ্যার ভাগটা মিলবে না, কিন্তু এই 0.2 আছে, তাহলে আমি কি করব, 0.2 কিন্তু 1-এর থেকে ছোট, এরকম একটা রেখা টানবো, ভালো করেছি, এরকম একটা রেখা টানবো, রেখা টানার পর এখানে যেহেতু প্লাস আছে, প্লাস তো এটা, হ্যাঁ স্যার প্লাস আছে, তা যেহেতু প্লাস আছে 9/2 না স্যার 2/9, ঠিক আছে, তাহলে 2/9, তাহলে এটা এখানে যদি 0 ধরি, এখানে 1 -1, এটা এটা মাইনাস এই প্লাস, এটা যদি 0 থেকে এখানে 1 ধরি, তাহলে এটা কত হবে, এটা হবে 2, এটা কত হবে, এটা হবে 3, পর 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 চলে যাচ্ছে, এধারে বেশি ধরিনি কেন, এধারে লাগবে না বলে বেশি ধরা হয়নি। ওকে, তাহলে কত থেকে 1 থেকে 0 থেকে 1-এর মধ্যে, এই 0 থেকে 1-এর মধ্যে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে সংখ্যাটা, এই 2/9, 2/9 এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে যদি থাকে, তাহলে সংখ্যাটা আমি একটু বড় করে লিখি, এই সংখ্যাটা একটু বড় করে লিখছি একটু, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে, বড় করে না লিখলে বোর্ডে ভালো দেখা যাবে না বাবু। এখানে লেখো, এখানে এই -1 যদি দেই, আর এখানে যদি এখানে 2 দিই, এই সরি এখানে যদি 1 দেই, তাহলে এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ওকে, তাহলে 0 0-এর পরে 1, এই 0 এ ধরে আছে -1, এর মধ্যে এই সংখ্যাটা আছে, এর মধ্যে এই সংখ্যা রেখাটা আছে, তাহলে আমি কি করব, এটা কি করব, আমি যদি 10টা ভাগে ভাগ করি, এটা এই ঘরটাকে যদি 10টা ভাগে ভাগ করি, তাহলে কি হবে, দেখো এটা কত আছে, দেখো 0/9 মানে কত, 0/9 ভাগ করলে সেই 0 হয়, হ্যাঁ, আর এটা দেখো 1 মানে কত, 9/9 মানে কত বলো, 9/9 মানে তো 1, তাহলে 1কে লিখতে পারি আমি 9/9, আর 0/9 মানে 0, তাহলে পরের সংখ্যাটা কত হবে, দেখো 10টা ভাগে মানে 0 থেকে আমি 10 পর্যন্ত যদি গুনে যাই, 9 পর্যন্ত গুনে গেলে কত হবে, হ্যাঁ তাহলে কত হবে, তাহলে 0/9, 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা হলো, এর তলায় সব 9 দিয়ে দাও, 9 9 9 9 9 9 9 9, তাহলে কত হলো, 1 2 3 4 5 6 7 8 9, আর এটা হলো 10, টোটাল 10টা ঘর, তাহলে এখানে 10টা ঘর টোটাল করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, 10টা ঘর হবে, 9টা দাগে 10টা ঘর, দেখো একটা ঘর, এই দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, 5টা ঘর, 6টা ঘর, 7টা ঘর, 8টা ঘর, 10টা ঘর হয়ে গেল, তাহলে এটা হলো এর, 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 আর এটা হলো এর, হয়েছে, তাহলে এটা গায়ে গায়ে হয়ে গেছে, তোমরা একটু বড় করে খাতা ঠিক করবে, তাহলে এখানে বলেছে 2/9, তাহলে সংখ্যা রেখায় 2/9 এর অবস্থানটা এইটা হবে, এইটা 2/9 এর অবস্থান, সংখ্যা রেখায় 2/9 এর অবস্থান, তাহলে কোন জায়গায় হবে বাবু, এই জায়গায় হবে, এই জায়গায় হবে 2/9 এর অবস্থান, এইভাবে দেখিয়ে দেবে। ওকে, তারপর একটা চলে যাই আমি 6-এর দাগে চলে যাই, 6-এর দাগে চলে যাই, 3-এর 6, 3-এর 6, চটপট চলে যাই, 3-এর 6 কি আছে, 3-এর 6 বাবু কি আছে, 3-এর 6 আছে 11/5, 11/5, এরকম ভাগ করে নাও, ভাগ করে নাও, 5 2 10, এই চলে আসে, এই দশমিক এই 0, এই 5 2 এই 10, আড়াই, আড়াই মানে কত আমি বলেছিলাম, এই আগে দিয়েছিলাম 0.5 মানে একদম ঠিক মাঝখানে হবে, এরকম 0.5
যদি চলে আসে তাহলে একদম মাঝখানে হবে। তাহলে একটা সংখ্যা রেখা টানলাম, এধারে মনে করো তাহলে 2 আর 5-এর মাঝখানে, 2 আর 5-এর মাঝখানে এখানে যদি 0 হয় ধরলাম, এখানে যদি -1 ধরি তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এর সংখ্যা রেখা হয় এরকম। তাহলে দেখো বাবু কত, 2 আর 3-এর মাঝখানে এই জায়গাটার মধ্যে আছে এটা, তাহলে আড়াই, আড়াই মানে কত কত বাবু হবে, আড়াই মানে এই জায়গাটা হবে, আড়াই মানে এধারে এধারে 5, এধারে 5, আড়াই, ঠিক মাঝখানে। আমি আর কিন্তু এটা লিখছি না, এখানে কিন্তু লিখছি না আর। তাহলে আড়াইটা কত হবে, এর মাঝখানে হবে এই জায়গাটায় 2.5 অথবা 11/5, 2.5 অথবা বা 11/5, এই জায়গাটা সংখ্যা রেখে একটু মাঝখানে হবে। বোঝা গেল? যেহেতু একটা 0.5 দিয়ে করে দিয়েছি আগেরটা, এই জন্য আর অত ভেঙে করছি নি, দেখো একদম মাঝখানে হয়ে যাবে। পরেরটা চলে আসি, লাস্টের অঙ্ক এটা, 3-এর লাস্ট এর অঙ্ক, 7-এর দাগে দেখো, 3-এর 7, 3-এর 7, 3-এর 7-এ কি আছে দেখো, 3-এর 7-এ চলে আসি, ঝটপট চলে আসি। 3-এর 7, 3-এর 7-এ এখানে আছে দেখো, 3-এর 7-এ আছে -13/4, -13/4, মাইনাসের কোনো ফাংশন না, মাইনাস রেখে দিই, পরে বসিয়ে দেবো, মাইনাস বাদ দিয়ে 13/4 এখানে অঙ্ক করবে। তাহলে 3-এ 4-এ 12, 1, তাহলে কত হবে, 3×1=4, 3×1=4, অথবা পয়েন্টেও আনতে পারো তোমরা, পয়েন্টেও আনতে পারো। সংখ্যা রেখা করি, বড় করে সংখ্যা রেখা করি, বড় করে সংখ্যা রেখা করলাম, তীর চিহ্ন দিয়ে দিই। এখানে যেহেতু মাইনাসের দিকে লাগবে তাহলে এখানে 0 করি, এখানে +1 করলাম, তাহলে এটা 2, 3, আরো একটু বড় বড় দিয়ে দিই, এটা কত, 3 আর 4-এর মাঝখানে আছে, ঠিক 3 পূর্ণ মানে 3 থেকে 4-এর মাঝখানে আছে, তাই তো, 3 থেকে 4-এর মাঝখানে আছে। তাহলে এইটা আমি একটু মাঝ বরাবর আর একটু বড় করে দিয়ে দিই, এটা বড় করে দিয়ে দিই, তখন স্কেল দিয়ে সমানভাবে ভাগ করবে, তাহলে এই সমস্যা আর হবে না। এই 1, এখানে যদি 0 ধরি তাহলে এখানে মনে করো -1, এখানে মনে করো +1, এখানে মনে করো 2, আর এখানে মনে করো 3 আর 4-এর মাঝখানে আর একটুখানি ছোট করতে হবে, না তো হচ্ছে না এটা। তাহলে 0টা যদি আর একটু ছোট করি, স্কেল দিয়ে করলে বাবু মেপে করা যায় 0, তাহলে এখানে যদি 1 করি তাহলে এখানে হবে 2, তাহলে 2 করলে এখানে হবে 3, 3 করলে এখানে হবে 4, তাহলে 3 আর এখানে হবে 5, এইভাবে আস্তে আস্তে চলে যাবে। তাহলে আমার এটা 3 আর 4-এর মাঝখানে মানে এই জায়গাটায় থাকবে, 3 আর 4-এর মাঝখানে মানে কোন জায়গায় থাকবে, এই 4 থেকে 3-এর মাঝখানে থাকবে। এধারে সব কিন্তু মাইনাস, এধারে মাইনাস, সরি ডিজিটটা ভুল হয়ে গেছে, 0-এর পরে 1 হবে, 1-এর পরে কত হবে 2, 2-এর পরে কত হবে 3, 3-এর পরে কত হবে 4, পরপর হবে। তাহলে এখান থেকে সংখ্যাটা 3 থেকে 4-এর মাঝখানে, যেহেতু বিয়োগ, সব বিয়োগ দিয়ে দাও, সব এধারে বিয়োগ আসবে, এধারে যোগ আসবে, তাহলে 0 থেকে এধারে বিয়োগ, এধারে যোগ, যেহেতু বিয়োগ বলেছিল, এটা বিয়োগ বলেছিল, ওই জন্য বিয়োগের দিকে আসছি আমি। এবারে কি বলেছে, কটা ভাগে, আমি যদি 5টা ভাগে ভাগ করি, তাহলে কত হবে দেখো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ হয়ে গেল, 4টে দাগ টেনে আমি 5টা ভাগে ভাগ করেছি দেখো, তাহলে কত হবে, তাহলে কত হবে বাবু, এখানে 5টা ভাগে ভাগ করলে হবে না, এখানে দেখো
এটা 4 আর 3 বা 3 আর 4 এর মাঝখানে হবে যেহেতু, তাহলে কত ভাগে ভাগ হবে? 3 পূর্ণ 1/4, মানে তার আগে কত হবে? 3 পূর্ণ 1/4 যদি হয় তাহলে 3 পূর্ণ 1/2 হবে, তাহলে 3 পূর্ণ 3 পূর্ণ 2/4, 3 পূর্ণ 4 রাখতে হবে, 3/4, আচ্ছা করে দিচ্ছি আমি। 3 পূর্ণ 3 আছে মানে 4/4, আর এটা যদি করি 3 পূর্ণ 4/5, তাহলে 3 5 15, 15 আর 4 19, তাহলে 3 4 12 13 14 15 16, 16 4 4 16, ঠিক আছে। তাহলে কটা হবে? 1 2 3 4, 4টে ভাগে ভাগ হবে। কোন জায়গায় দেখো? এই দেখো, এটা দেখো 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4 আমি যদি এখানে করি, এটা 3 পূর্ণ 1/4, তাহলে এটা কত হবে? 3 পূর্ণ 1/4 এর পরে এটা কত হয়? ভালো করে চিন্তা করি। 3 পূর্ণ 1/4, এটা 3 এর পরে 3 পূর্ণ 1/4 ধরলাম, এটা কত হবে? তাহলে 3 পূর্ণ 2/4, 1 পরে 2 হবে, এটা তার পরে হবে 3 পূর্ণ 3/4, এই 2 এর পরে 3 হবে, এটা কত হবে? 3 পূর্ণ, ভালো করে বুঝি, এটা 3, তাহলে 4 পূর্ণ কত হবে? 4 পূর্ণ 4/4, 4 পূর্ণ 4/4 মানে পূর্ণ সংখ্যাটা ভেঙে দেখি তো কত হয়। 3 4 12, 13 14 15 16, তাহলে 16/4, তাহলে বাবু এই 4 4 কেটে গেলে তো 4 থাকে, তাহলে এইটা মানে কত? ভালো করে বুঝি, এইটা মানে কত? আবার বুঝি, এই 3 পূর্ণ 4/4 মানে তো 16, 16/4 মানে 4, ভালো করে বুঝি। এটা এই 4 না লিখে আমি, এই 4 না লিখে এইটা গুলুলি হবে না বাবু, এইটা 4 না লিখে বা আমি লিখতে পারি, কত লিখতে পারবো? 3 পূর্ণ 4/4, 4 যা 3 পূর্ণ 4/4, তাই কেন না 3 4 পূর্ণ সংখ্যা, এটা গুণ করে এটা যোগ করতে হয়, তাহলে 3 4 12 13 14 15 16, তাহলে 16/4 তো, তাহলে যদি কাটাকুটি করি 4 1 4, 4 4 16, তাই 4 চলে আসলো, এইটা মানে কিন্তু 4, এইটা মানে কিন্তু 4, আর এইটা দেখো এইটা মানে কিন্তু 4, আর এইটা মানে এই 3 মানে আমি লিখতে পারি 3 পূর্ণ, এই বা দিয়ে লিখছি 3 পূর্ণ 0/4, তাহলে আমি যদি পূর্ণ সংখ্যাটা ভাঙি তাহলে কি হবে? 3 4 12, 3 4 12, 12 আর 0 যোগ করলে কত হবে? 12/4, তাহলে কাটাকুটি করলে কত হবে? 3 থাকে, 3 থাকে, বোঝা গেছে? তাহলে এইটা আমি কত ধরলাম? এইটাকে আমি কত ধরলাম? আবার বলি, এইটাকে আমি কত ধরলাম? এইটাকে আমি ধরলাম 3 পূর্ণ 0/4 মানে 3, আর এইটা 3 পূর্ণ 4/4, 3 পূর্ণ 4/4 মানে 3 পূর্ণ 4/4, মানে এইটা হচ্ছে 4, এইটা ভাঙলে কিন্তু কাটাকুটি করে দেখিয়ে দিচ্ছি, এইটা আবার একবার দেখিয়ে যে 3 4 12 13 14 15 16, তাহলে 12 আর 16 যোগ করলে উপরে হয় 16, নিচে থাকে 4, কাটাকুটি করলে 4, অটোমেটিক 4 চলে আসে, তাহলে এইটা 4কে আমি লিখতে পারি 3 পূর্ণ 4/4, আর এটাকে আমি লিখতে পারি 3 মানে 3 পূর্ণ 0/4, মানে হচ্ছে মাইনাস, এই 3 মাইনাসটা পরে দিচ্ছি, তাহলে এটা 3 আর এটা 4, এর মাঝখানে তাহলে কতকগুলো চলে আসবে? এর মাঝখানে তাহলে কতকগুলো চলে আসবে? বারবার বলছি কতকগুলো চলে আসবে, তাহলে এটা 3 পূর্ণ 0, তাহলে এটা কত হবে? এটা একটা কত হবে? মাঝখানে কত হবে? মাঝখানে এটা লিখে লিখতে যাবে, তাহলে 3 পূর্ণ 1/4, 3 এর 0 পরে 1 আসে, তারপরে কত হবে? 3 পূর্ণ 1 পরে কত হবে? 2/4, তারপরে কত হবে? 3 পূর্ণ 2 আছে, তাহলে 3/4, তারপরে কত হবে? 3 পূর্ণ 4/4, তাহলে সংখ্যা মাঝখানে কটা হবে? একটা দুটো তিনটে হবে, তাহলে মাঝখানে কটা ঘর হবে? কি করে বুঝবো বাবু? কটা ঘর হবে? 3টে ঘর হবে, মানে একটা ঘর, এই দুটো ঘর, এই 3টে ঘর হবে, তাহলে এই ঘরটায় হবে কত? 3 পূর্ণ 3/4, এই ঘরটা হবে 3 পূর্ণ 2/4, এই ঘরটা হবে
3 পূর্ণ 1/4। ভালো করে বুঝি জিনিসটা। কেন 4টে ঘর হলো আমি এইভাবে রাফে ফেলে একটু বুঝে নিলাম। কেন? দেখো কত 3 মানে আমি লিখতে পারি 3 পূর্ণ 0/4 মানে 3, আর এই 4 মানে আমি লিখতে পারি 3 পূর্ণ 4 4 মানে 4। তাহলে এটা যদি 0 হয় মাথায় তাকে 1 হবে। এই পূর্ণ সংখ্যাটা একই রেখে দিচ্ছি, নিচেরটা একই রেখে দিচ্ছি, এইটুকু পাল্টে যাচ্ছে। 0-র পরে কত 1, 1-এর পরে কত হয় 2, 2-এর পরে কত হয় 3, 3-এর পরে কত হবে 4। এই পরপর মিলে গেল। তাহলে দেখো এই সংখ্যাগুলো সব মাইনাস এসে যাবে, যেহেতু মাইনাসের দিকে আছে সংখ্যাগুলো সব মাইনাস এসে যাবে। তাহলে এখানে বলেছে 3 পূর্ণ 1/4 অবস্থান মাইনাস কোন জায়গাটায়, এই মাইনাস 3 পূর্ণ 1/4 অবস্থানটা কোন জায়গায়, এই জায়গায়। বোঝা গেছে? বোঝা গেল কি গেল না? দেখো বাবু, বোঝা গেল কি গেল না? আচ্ছা, এটা নোট ডাউন করো। 4-এর অঙ্কটা আমি তোমাদের স্কেল খাতার সাহায্যে, স্কেল আর খাতা পেন্সিলের সাহায্যে করাবো, না তো এটা তোমরা দেখতে পাবে না। এই অঙ্কগুলো মূলের সঙ্গে বসাতে হবে, এগুলো তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, কেমন? তাহলে বাবু আমাদের আপাতত এখানে পার্ট 2 এখানে আজকে আমরা শেষ করছি। মানে ক্লাসগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্যে পার্ট 2 এখানে শেষ করছি। 3-এর 7-এর দাগ পর্যন্ত আমরা করে দিলাম। এরপরে আমরা সম্ভবত স্কেল আর চাঁদা যন্ত্রের সাহায্যে বা স্কেলের সাহায্যে খাতায় আমরা করে কিভাবে দেখানো যায়, অথবা বোর্ডে কি করে কিভাবে দেখানো যায়, সেইভাবে আমরা করতে থাকব। তাহলে আজকে এই পর্যন্ত পার্ট 2 সমাপ্ত হলো। পার্ট 3 বাস্তব সংখ্যা আগামী দিনে আবার আমরা করতে থাকব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।